আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশাই করছি। আপনারা সকলেই গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়নের বিষয় নিয়ে সর্বসময়ই সকল সময়ই জল্পনা কল্পনার মাঝেই থাকেন। রাত 11টা বাজে। বর্তমান চলছে, আপনারা জানেন, ঈদুল আজহা উপলক্ষে সারা বাংলাদেশে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পাহারা চলছে। অফিসে সহ টোটাল ইউনিয়নে নিরাপত্তা জোরদার করার জন্য সকল গ্রাম পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে আছে। তাদের অবজারভেশন করে এইমাত্রই বাড়িতে আসলাম, এসে লাইভে ঢুকলাম, কারণ বৈদ্যুতিক সমস্যার কারণে লাইভে যেতে পারিনি। অনেক সময়ই আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকলেও হয়তোবা সময়ের অভাবে বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে লাইভে আসতে পারি না। এর জন্য আপনাদের সকলের কাছেই ক্ষমা প্রার্থনা করছি। আসলে অনেক কথাই যা পোস্টের মাধ্যমে বা 1 মিনিটের রিলস ভিডিওর মাধ্যমে জানানো যায় না, লাইভ করে বিস্তারিত বলতে হয়। তো আপনাদের সকলের জ্ঞাতার্থেই বলতে চাই, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টা মহোদয়, সেই সাথে আপনারা জানেন আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ, উপদেষ্টা মহোদয়গণ, সকলের দ্বারস্থই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা হয়েছে। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন কমেন্ট করেন, সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং আগামীকালকে আপনারা প্রমাণ সহকারে আরেকটি পোস্ট পাবেন। সে পোস্টের মাধ্যমে বুঝে যাবেন যে গ্রাম পুলিশের স্বপ্নটি এখন কোথায় আছে। শুধুমাত্র একটি কথাই বলবো, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন আইনের গতিতে চলে। আইনের বিষয়ে আপনি, আমি, আমরা, আমাদের কারোই করার কিছু নেই, বলারও কিছু নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আইনের বাইরে গিয়ে আমাদের কোনো কিছুই করার সুযোগ নেই, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আপনি ইচ্ছা করলে কোনো আন্দোলন সভা সমাবেশ করতে পারবেন না। তাই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবৎ আপনারা দেখেছেন বিভিন্ন আন্দোলন সভা সমাবেশ অনেক কিছুই করেছি, যা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। বিশেষ করে আপনারা অনেক সময় অনেক কথা ফেসবুকে আপনারা যারাই বলেন বা লেখেন, আমি তাদের উদ্দেশ্যেই বলছি। আমি আমার ভাগ্যের উন্নয়নের জন্য, স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়ে 3 বেলা ডাল ভাত খাওয়ার জন্য সেই 14 সাল থেকে নির্বিচ্ছিন্নভাবে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি, নিজের একান্ত প্রচেষ্টা থেকেই। সে জায়গা থেকে আমরা সফল হয়েছি। 14 সালে আপনারা দেখেছিলেন গ্রাম পুলিশ মহল্লাদার, তার বেতন ছিল 1400 টাকা এবং দফাদারের বেতন ছিল 1600 টাকা। সেখান থেকে 500 টাকা বেড়ে আপনারা দেখেছেন 1900-2100 হয়েছে। 16 সালে 1300 এবং 1100 বৃদ্ধি হয়ে মহল্লাদারের 1100 বৃদ্ধি হয়ে হয়েছে 3000 এবং দফাদারের 1300 বেড়ে 2100 আর 1300 3400 টাকা হয়। এবং যাতায়াত ভাতা আমরা 17 সালেই পাই এবং 17 সালের শেষ দিকে আমরা
আইনের দ্বারস্থ হই। মহামান্য হাইকোর্টে একটি ঐতিহাসিক রিট পিটিশন মামলা দায়ের করি এবং সেই রিট পিটিশন মামলার রুল নিশে জারি হওয়ার পরপরই আপনারা দেখেছেন 18 সালের নভেম্বর মাসের 4 তারিখে গ্রাম পুলিশের বেতন 6,500 এবং 7,000 টাকা হয়, যেটা আমরা আদায় করতে পেরেছি তৎকালীন সরকারের সময়। এবং 19 সালে ঐতিহাসিক রায়টি আমরা পাই। সেই রায়ে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায় দেন। সেই রায়টি এবং তারপরে দেখেছেন 20 সাল করোনা ছিল, 21 সালের মাঝামাঝি সময় থেকে করোনার আবির্ভাব কমে আদালতের সর্বোচ্চ আদালত সহ দেশের সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 21 সালে রিট হয়, 21 সালে আপিল হয়। আপিল মামলাটি কার্যতালিকায় আসে 22 সালে। 22 সাল থেকে এ পর্যন্ত মামলাটি উঠানামা করছে। তো আপনারা অনেকেই শুধুমাত্র ফেসবুকে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করে কাজ করবেন না, কিন্তু যারা কাজ করে তাদেরকে নিরুৎসাহিত করেন। আজকেও একটি পোস্ট দেখেছেন একজন সচিব মহোদয়ের সাথে আমাদের যে সাক্ষাৎ ছিল, যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা অবশ্যই আশাবাদী হয়েছি। এবং আগামীকাল একটি পোস্ট আপনারা পাবেন, যে পোস্টটি দেখে যারা ফেসবুকে এসে বিভিন্ন বাজে কমেন্ট করে থাকেন সে মানুষগুলো বুঝে যাবেন যে আসলে আমি কিন্তু ছবিতে বিশ্বাসী না। আমি কখনোই অমুক স্যারের সাথে ছবি তুলে পোস্ট করে নিজেকে গর্বিত মনে করি না। মহোদয়গণের নির্দেশক্রমেই কিন্তু ছবিগুলো ছাড়ি না, কারণ তাদের একই কথা, সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের ছবি আপনারা ভাইরাল করবেন না। তো শুধুমাত্র গ্রাম পুলিশ সদস্যদের কিছু উৎসুক গ্রাম পুলিশ সদস্য আছে, যাদের জন্য আমরা প্রতিটা সেক্টরে যে প্রতিটা জায়গায় গিয়ে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং মহোদয়গণ বারবারই প্রশ্ন করেন যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনারা কি লেখেন, আপনারা কি বোঝেন এবং আপনারা এই কথাগুলো কেন লেখেন, এটা রাইট পান কোথা থেকে। তো অনেক প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। আপনারা যদি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ অর্থাৎ আপনি আপনার অধিকারটি চান এবং আপনার স্বপ্নটি বাস্তবায়ন করতে চান এবং আপনার পরিবার পরিজনের লাস্ট ভরসা আপনি হতে চান, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব হবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশার কষ্টর কথাগুলো নিয়ে আপনি পোস্ট করুন, কমেন্ট করুন এবং যে কোনো পোস্টের সার অংশটা আগে বুঝে নেবেন এবং সার অংশটা বুঝে তারপরে আপনি কমেন্ট করবেন। আমরা পোস্টের ব্যাখ্যা না বুঝেই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন গড়া কমেন্ট করি, যে কমেন্টগুলো আমাদের বাহিনীকে সর্বোচ্চ মহলে প্রশ্নবিদ্ধ করে। আর এই প্রশ্নবিদ্ধ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাই আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য মহোদয়কে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা অবশ্যই বিচক্ষণ এবং আপনারা অবশ্যই জ্ঞানী। আপনারা জ্ঞানী হিসেবে আপনাদের নিজেদের পরিচ্ছন্ন ভাবটা অবশ্যই সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করবেন, কারণ আমরা আমাদের ভাগ্যের উন্নয়নের জন্য দৌড়ঝাঁপ করি। আপনি বাড়িতে বসে কতটুকু গ্রাম পুলিশের কল্যাণে বা নিজের কল্যাণে কাজ করছেন সেগুলো খেয়াল করবেন। আপনারা দেখেন, বাংলাদেশ না, পৃথিবীতে বহুত বাহিনী আছে, অন্যান্য দেশে, প্রতিটা দেশে কিন্তু বাহিনী আছে। তো তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তাদের আলোচনাটা কেমন থাকে। আমরা গ্রাম পুলিশ সদস্যরা শুধুমাত্র অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু রাষ্ট্রের যে অর্পিত দায়িত্বগুলো, আমরা কি দায়িত্ব পালন করছি, আমাদের কাজগুলো কি, এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশ করি না। শুধুমাত্র একজন গ্রাম পুলিশ সদস্যকে ছোট করার জন্য যত ধরনের ভাষা, যত ধরনের আমাদের লেখনী আছে, সবটাই আমরা প্রয়োগ করার চেষ্টা করি এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে। যার কারণে গ্রাম পুলিশ বাহিনীর বারবারই ভাগ্যের উন্নয়নের দ্বারস্থ এসেই আমাদের হোঁচট খেতে হয়।
আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিগত দিন যেই বিষয়গুলো আপনারা জেনেছেন এবং শুনেছেন যে আইন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আওলাদ মহোদয় তিনি গ্রাম পুলিশ বাহিনীর যে ঐতিহাসিক রায়ের যে ফাইলটি আমরা তার হাতে দিতে পেরেছি, সে ফাইলটি নিয়ে কার্যক্রম চলমান আছে। এবং আপনারা বারবারই বলেন যে ভাই আমরা ছবিতে বিশ্বাসী, অর্থাৎ প্রমাণ দিতে হবে আপনাদের। তো ইনশাল্লাহ আপনারা কালকে আইন মন্ত্রণালয়ের বিষয়গুলো আপনারা জানবেন, আইন ও বিচার বিভাগ, কারণ আমরা বিচারাধীন অবস্থায় আছি। আপিল করে রাষ্ট্র আমাদেরকে সর্বোচ্চ কষ্টের মধ্যে রেখেছে। সেই জায়গা থেকে আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গ্রাম পুলিশের কল্যাণে কতটুকু ভূমিকা রাখতে পারছে এবং কতটুকু অগ্রসর হয়েছে সেটা পোস্ট দেখলেই আপনারা বুঝে যাবেন। এবং পোস্টের মানুষটাকে যখনই আপনারা জাস্টিফাই করবেন তখনই আপনারা বুঝে যাবেন যে বিষয়টা কী হচ্ছে। সব কিছু মুখে বলতে হয় না। আমরা গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য সবসময়ই আপনাদের উপরে আস্থা এবং শ্রদ্ধাশীল থাকি এবং আপনাদেরকে সবসময়ই একটা জিনিসই বোঝাতে চাই এবং সবসময় বলতে চাই, গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে আপনার আমার সকলের ভূমিকা আছে। সকলেরই যে ভূমিকাটা, সেই ভূমিকাটা নিজ নিজ ভূমিকাটা রাখুন। এখন উজ্জ্বল খান আপনার সকল দায়িত্ব নেয় নাই। আপনারা যদি মনে করেন যে উজ্জ্বল খান আপনাদের দায়িত্ব নিয়েছে, এটা সম্পূর্ণ ভুল আপনার। কারণ আপনি আমাকে কোনো বেতন দেন না, কোনো কিছুই না। কিন্তু আমি এই বাহিনীতে চাকরি করি, আমার চাকরিটি জাতীয়করণ হোক এবং শ্রমের ন্যায্য মজুরি যেন আমি পাই, সে জায়গা থেকেই আমরা সর্বোচ্চ আদালতে এসেছি, আদালতে ঐতিহাসিক রায় পেয়েছি এবং সেই রায়টি রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে। সেই আপিলটি খারিজ করার জন্য রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি সর্বোপরি সকল মহলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের দ্বারস্থ হয়েছে, দ্বারে দ্বারে ঘুরছে এবং তাদের কাছে গ্রাম পুলিশের স্বপ্নের যে ঐতিহাসিক রায়টি এবং গ্রাম পুলিশ বাহিনীর আইনি ভিত্তি সকল বিষয়ে যে আমরা ছবি তৈরি করেছি, যে ফাইল তৈরি করেছি, সেই ফাইলটি আমরা সকলের কাছে পৌঁছে দিচ্ছি। এবং সর্বোপরি যে এখন পর্যন্ত আপডেট আছে, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ অবশ্যই হবে। সেটা কিছুটা সময় রাষ্ট্র চাচ্ছে বারবারই, যে রাষ্ট্রের সংস্কারের বেশ কিছু কার্যক্রম চলছে, যে কারণে আমাদের কাছে একটু তারা সময় আশা করছে। সেই সময়ের আশার জায়গা থেকে আমি আপনাদের সকলেরই বলতে চাই, সকলের কাছে বিনয়ের সাথে বলতে চাই, কারণ আপনারা শ্রদ্ধেয় এবং সম্মানিত মানুষ, সম্মানিত ব্যক্তিবর্গ, অর্থাৎ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে আলোচনা সমালোচনা যেটাই করেন না কেন, আগে আপনার আমার ভেবে নিতে হবে যে গ্রাম পুলিশের কল্যাণে আপনার আমার ভূমিকাটা কী এবং আপনার আমার দায়িত্বটা কী এবং সে দায়িত্বগুলো আমরা কি সঠিকভাবে পালন করতে পারছি কি না। আর যদি গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য আপনার আমার ভূমিকা প্রশ্নবিদ্ধ থেকে থাকে, সেক্ষেত্রে নিজেকে নিজে সংশোধন করা উচিত। কারণ আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অনেক কিছু এখনও জানি না, না জেনেই ভিত্তিহীনভাবে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশ করি। বিশেষ করে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সকল লেখা গ্রাম পুলিশের সকল আপডেট বিষয়গুলো রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলে সর্বসময়ই নজরের মধ্যে রেখেছে এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে গ্রাম পুলিশের আইডিগুলো থেকে কী লেখা হচ্ছে সেটার প্রতিনিয়তই অবজারভেশন চলছে। সেই অবজারভেশনের জায়গা থেকে আমরা ইতিপূর্বে একটা প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি যে গ্রাম পুলিশ সদস্যরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইভ করে বা একটা পোস্ট দিয়ে যখন কিছু লেখে, সেটার কারণে গ্রাম পুলিশ সদস্যরা রাষ্ট্রবিরোধী মামলা এবং জেলও খাটতে হয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে তারা জামিনে এসেছে।
সেই জামিন সূত্রে আমি একটি কথাই বলবো, আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে কারণে আমি আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমাদের মতামতগুলো প্রকাশ করি। বিশেষ করে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমি ইতিপূর্বেও আপনাদেরকে বারবারই বলেছি, গল্পের নায়ক হতে আসিনি, এসেছি নিজের অধিকার বুঝে নিতে। তাই নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য আপনারা যদি আমাদের সাথে একমত পোষণ করেন তাহলে হয়তোবা কাজটা আমাদের জন্য সহজ হবে। আর যদি আপনারা আমাদের সাথে একমত পোষণ না করেন তাহলেও কাজটি পড়ে থাকবে না, তবে সময় কিছুটা বেশি লাগবে। কারণ সকল বিষয়ে আমরা অর্গানাইজ করে কাজগুলো করতে গেলে কিছুটা সময় লাগবে। যেমন তৎকালীন আওয়ামী লীগ সরকার পতনের পর আপনারা জানেন, তার আগে আমাদের যে আইনজীবীগুলো ছিল সম্পূর্ণ আমরা বাদ দিয়েছি, এখন নতুন আইনজীবীদের আমরা নিয়োগ করেছি। আপনারা জানেন যে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটি সবসময়ই নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে আপনার ভূমিকা কি কম আছে? না, আপনারও ভূমিকা যথেষ্ট আছে। আপনি অবশ্যই আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। অন্যের ভুল ধরার চাইতে নিজেকে অবশ্যই শুধরে নিয়ে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত যারা করতে পারে তারাই তো সফল মানুষ। তাই আমি সকল সফল গ্রাম পুলিশ সদস্যদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আপনারা কেউই কারো কথায় বিভ্রান্ত না হয়ে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার নিজ নিজ ভূমিকা, যেমন আপনারা জানেন আদালতে এফিডেভিট করার কারণে 47,000 গ্রাম পুলিশ সদস্যদের এই ঐতিহাসিক রায়টি আমরা আনতে পেরেছি। তাই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকলেরই আমাদের চিন্তা করতে হবে এবং ভাবতে হবে যে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যেভাবে আমাদের কাজ করার কথা, যেভাবে আমাদের ডিউটি করার কথা, সে কাজগুলো করতে হবে। আলহামদুলিল্লাহ, সুমন কুমার দাস রাতে ডিউটিতে আছেন। হ্যাঁ, গ্রাম পুলিশ সদস্যরা সারা বাংলাদেশে 64টা জেলাতেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা প্রতিটা দিন নির্ঘুমভাবে কাটাচ্ছে। রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের যারা মালিক জনসাধারণ, সেই জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে গ্রাম পুলিশ সদস্যরা রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে। গ্রাম অঞ্চলে আপনারা জানেন এই সময় গরু চুরিটা বেশি বেড়ে যায়। সেই গরু চুরি রোধের জন্যই আমাদের এই প্রচেষ্টা। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরাই রাতে না ঘুমিয়ে তারা এই রাষ্ট্রের যে মানুষেরা আছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করেই রাত্রিকালীন পাহারা, প্রতিটা ঝুঁকিপূর্ণ যে অবস্থানগুলো আছে সেই অবস্থানগুলোতে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সে জায়গা থেকে আপনারা সকলেই জানেন রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব পালনের জন্য আমরা যেমন সচেষ্ট, তেমনি আমরা যেন সোশ্যাল মিডিয়া ফেসবুক সহ সকল মিডিয়ায় যে কোনো কথা বলার আগে 7 বার ভেবে নিই। আর আপনারা জানেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মুখ থেকে যে কথাগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে আসবে সেটা হলো দাবি, আর সেই দাবিগুলো যেন সুস্পষ্ট হয়ে থাকে। ওই 7 দফা 8 দফা দাবি দিয়ে গ্রাম পুলিশ সদস্যদেরকে বারবার বিভ্রান্ত করা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এবং মহামান্য আদালতের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কাজগুলো আমাদের বাকি আছে সেই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। আইন ও বিচার বিভাগের মাননীয় সচিব মহোদয়ের সাথে আমাদের যে সাক্ষাৎটা হয়েছে সেই সাক্ষাৎটা গ্রাম পুলিশ বাহিনীর একটি ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করতে পারি এবং আপনারা সকলেই মহোদয়গণের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং গ্রাম পুলিশ স্বপ্ন সদস্যদের দেয়া কথা তারা রাখতে পারে। ইনশাল্লাহ আইন ও বিচার বিভাগের যে কার্যক্রম সেই কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য
যেমন মাননীয় প্রধান বিচারপতি মহোদয় উদ্যোগ গ্রহণ করেছেন, বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন। সেই জায়গা থেকে আমরা গ্রাম পুলিশ সদস্যরাও রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব, আমরা খেয়ে থাকি না খেয়ে থাকি আধারে থাকি সেটা আমরাই জানি। আমাদের বুকের কষ্ট আমাদের বুকে রেখে আমাদের গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে, কেউ যেন বসে না থাকি। তো যাই হোক, অনেক রাত, এখন লাইভ করার সময় না, এবং নিজের শরীরটাও তেমন ভালো নেই। তারপরও আপনাদের মাঝে কিছুটা সময় দেওয়ার যে ইচ্ছা পোষণটা আমার ভিতরে ছিল, যে লাইভে যে আমার ভাইদের সাথে একটু কথা বলবো, তো সে জায়গা থেকে লাইভে হঠাৎ করে আসা। তবে আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আরও অবগত করছি, আগামীকাল সকাল 10টার পরে যে কোনো টাইমে আপনারা যে পোস্টটি পাবেন সেটা গ্রাম পুলিশ বাহিনীর জন্য কত বড় একটা পজিটিভ মানুষ এবং গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্যের উন্নয়নের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা করছে। আমরা কেউ যেন ভুল ব্যাখ্যায় না গিয়ে এ বাহিনীকে বিপদে না ফেলে দিই, এই কথাটা আমি বারবারই বলছি। একটাই কারণ, সেটা হলো আমাদের আইডিগুলো অবজারভেশনে গিয়ে যখন আমাদের ভাষাগতভাবে বিভিন্নভাবে অবগত হয়, তখন কিন্তু আমাদের সেটা নিয়ে যাই হোক, আমার দ্বারাই, আমি তো রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন ব্যক্তি না, আমি একজন বিচার প্রার্থী রাফিজ আহমেদ। আপনাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আমি বিচার প্রার্থী। তাই আমি আমার অধিকারের জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি। তো আপনার ভাগ্যের উন্নয়নের জন্য আমি কোনো কাজ করছি না, এটা নিয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ আমার দ্বারাই আপনি উপকৃত হবেন কিভাবে? আমি খেলে কি আপনার পেট ভরবে? ভরবে না ভাই। তবে আপনার নামে যে মহামান্য হাইকোর্টের রায়টি, সেটা আমি এনে দিতে পেরেছি, এখানে নিজেকে গর্বিত মনে করি। আজকে যে বেতনটা পাচ্ছেন 6,500 7,000 টাকা, সেটা এনে দিতে পেরেছি আপনাদের, এই জায়গায় নিজেকে গর্বিত মনে করি। তো আমরা আদায় করে আনতে পেরেছি, এমন কথাটা হলো এমন। তো আমি আপনাদেরকে দেওয়ার মতন কোনো শক্তি বা কোনো কিছুই আমার নাই, কারণ আমি একজন গ্রাম পুলিশ সদস্য, মাস্ট এতটুকুই। তো এই গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য কোথায় কোথায় গিয়েছি, কোথায় যাচ্ছি, কাদের কাছে যাচ্ছি, তো আপনারা লাইভে এসে গ্রাম পুলিশের দুঃখ দুর্দশার কথা ছাড়া যে বাজে কমেন্টগুলো করেন, এখানে যদি প্রশ্ন করি, আপনি একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে গ্রাম পুলিশের কল্যাণে কি ভূমিকা আপনার আছে, এবং যে ব্যক্তি সাবেক সরকার আওয়ামী লীগ সরকারের কাছ থেকে, যে সরকার বাহিনীকে শোষণ করেছে, 5 বছর আপিল করে ফেলে রেখেছে, সেই সরকারের কাছ থেকে কিন্তু আমরা আদায় করতে পেরেছি, সফল হয়েছে। আজকে যে 6,500 7,000 টাকা বেতন পান, সেটা আমার যে অর্গানাইজ ছিল, সেই অর্গানাইজ থেকে তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ মহোদয়ের বাসভবনে গিয়ে এবং তার মুখ থেকে যে দ্বিগুণের ঘোষণাটা বের করেছিলাম, সেই ভিডিওটা আমার এই উজ্জ্বল খান আইডিতে সুন্দর করে দেখতে পাবেন, আপনারা ভালো করে দেখে নেবেন যেটা আপনারা পাচ্ছেন। এবং মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টা ইনশাল্লাহ আমাদের মাধ্যমে আপনাদেরকে এনে দিতে পেরেছি, এটাই আমার জন্য সফলতা। এবং 2014 সাল থেকে যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, এই এক দফার দাবিটি আমি উজ্জ্বল খান চেয়ে এসেছিলাম। আজকে আপনি যে চাওয়াটা চাইছেন যে জাতীয়করণ, এই চাওয়াতে আসার কারণে, এই এক দফার দাবিতে যদি আপনি এসে থাকেন, তাহলে আমার সাথে আপনি একমত। কারণ আমি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এই এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সেটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং আদালতের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। কারণ
আপনারা যারা বিভিন্নভাবে আপনাদের মতন যারা নিজেরা আসলে যার যার কর্মফল যে যে এরকম করে, নিজে চিটারি করে অন্যকে চিটার ভাবে। একটা কথাই বলবো, আপনার দ্বারা গ্রাম পুলিশের 1 টাকাও উপকার হয়েছে? হয়নি। আপনি যে অন্যকে চিটার বলছেন, এই যে আমার লাইভে এসে রাফিজ আপনাকে বলছি, আপনি কি 10টা টাকা আমাকে দিয়েছেন? আপনার কাছ থেকে নিয়েছি, তাহলে চিটারি কি করে করলাম আপনার সাথে? আসলে আপনাদের মতন কুলাঙ্গারদের জন্যই আজকে গ্রাম পুলিশের এতটা ক্ষতি হচ্ছে। দয়া করে আপনি যদি ভদ্র বংশের বা ভদ্র পরিবারের সন্তান হয়ে থাকেন, দয়া করে আপনি আমার এই লাইভ থেকে চলে যাবেন। কারণ আপনি আমার এই লাইভে এসে এই অকথ্য ভাষা ব্যবহার করতে পারেন না। আপনাকে এই ভাষার জন্য আমি অবশ্যই তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা গ্রহণ করতে পারি। কারণ আপনারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। আপনি একজন রাষ্ট্রবিরোধী, কারণ রাষ্ট্রবিরোধী না হলে রাষ্ট্রের আইন আপনি মানেন না। আমি আইনের বাইরে কোনো কথা বলছি না, আদালতে যেটা বলেছে সেটাই আপনাদেরকে বলছি। তো আপনারা যে কথাগুলো বলছেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে, আপনার মতো মানুষ এত বড় স্পর্ধা পান কোথা থেকে? আপনি আমাকে চিটার বলেছেন, সেই চিটারের প্রমাণ দিয়ে যেতে হবে। যদি আপনি প্রমাণ না দিতে পারেন, তাহলে আপনার জন্মই যে চিটারের মধ্য দিয়ে হয়ে গেছে। আপনার জন্ম লগ্ন থেকে আপনি চিন্তা করবেন, আপনার মা আপনাকে বলেছে ওই ব্যক্তি আপনার বাবা, সেটা আপনি বিশ্বাস করেছেন। বিশ্বাসে বস্তুমূলের তর্কে বহুদূর। আপনার সাথে আমার এ পর্যন্ত কোনো ধরনের লেনদেন কোনো কিছুই হয়নি। আপনার বাবা বলেন, আপনার চাচা বলেন, আমাকে 10টা পয়সাও দেয়নি, আমি নেইনি। তাহলে আপনার সাথে কিভাবে চিটারি করলাম? আপনি কি করে বললেন? আপনার সাথে মিথ্যাবাদী কি মিথ্যা কথা বলেছি বলেন? আপনি কে? আপনার সাথে কি মিথ্যা কথাটা বলেছি বলেন? প্রমাণ করতে পারবেন? প্রমাণ না করতে পারলে আপনাকে অবশ্যই, আপনি যে কটা কথা লিখেছেন আপনার কমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখা হচ্ছে, অবশ্যই আপনি যে রাষ্ট্রবিরোধী একজন মানুষ, আপনার আইন এবং আদালতের ব্যাপারে যে কথাগুলো বারবার বলা হচ্ছে, সেই কথাগুলো নিয়ে আপনি যেই সোশ্যাল মিডিয়ায় এসে বাজে কথা লিখেছেন, এর জন্য অবশ্যই আপনাকেও আদালতের সম্মুখীন হওয়া লাগতে পারে। আমি এটুক স্টেট বলে দিলাম, কারণ আমি মিথ্যাবাদী আপনার প্রমাণ করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে। কারণ আপনার সাথে চিটারি করেছি, 10 টাকা নিয়েছি আপনার কাছ থেকে, প্রমাণ দিতে পারবেন? আপনার 14 গোষ্ঠীর কাছ থেকে 10 টাকা আমি উজ্জ্বল খান নিয়েছি, সেটা প্রমাণ দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কে? আপনি কার এজেন্ট হয়ে উজ্জ্বল খানের লাইভে এসে বাজে কথা বলছেন? উজ্জ্বল খান এখন যে বেতনটা পাচ্ছেন, সেটা উজ্জ্বল খান সহ বৃহত্তর ফরিদপুরের গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে তৎকালীন মন্ত্রীর কাছ থেকে আদায় করতে পেরেছি, যার প্রমাণ 1000টা উজ্জ্বল খানের এই আইডিতে আছে। আপনি কে? আপনি সিভিল পোশাকের একজন মানুষ। আপনি এই গ্রাম পুলিশের আইডিতে এসে আপনি আমাকে মিথ্যাবাদী বলার, আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনার সাথে এমন কোনো কথা বা এমন কোনো ঝুট কোনো কার্যক্রম উজ্জ্বল খান করে নাই। আপনি যদি প্রমাণ না দিতে পারেন, তখন কি হবে বলেন? ওপেন এই লাইভের মধ্যে আপনি ঘোষণা দেন, আপনার সাথে আমি 24 ঘন্টার মধ্যে আপনি যে রাষ্ট্রবিরোধী একজন মানুষ, সেটা আমি প্রমাণ করে দেব। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে আছেন, আপনি আইনের বিরুদ্ধে আছেন। তা না হলে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে এসে বাজে কথা আপনি বলতে পারেন না। আমি উজ্জ্বল খান সাধারণ গ্রাম পুলিশ নিয়ে যদি খেলতাম, তাহলে আপনার উপজেলায় গিয়ে আমি টাকা নিয়ে আসতাম। আপনার উপজেলায় বা আপনার জেলায় আপনার পূর্বপুরুষ সহ আপনারা যারা নিয়োগ নিয়েছেন, উজ্জ্বল খান কোনোদিন আপনার এলাকায় গেছে? সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে টাকা এনেছে বলেন? আসলে প্রকৃত বাস্তব কি তা জানেন? কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছে, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। আসলে আপনি একজন পাপী। আপনি সব সময় আপনি
অন্য অন্য মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে দিতে অন্য মানুষদেরকে তাই ভাবেন আপনি। উজ্জ্বল খান কি করেছে তার হাজারো প্রমাণ আছে, হাজারো প্রমাণ। উজ্জ্বল খান এই বাহিনীর জন্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি হয়েছে, উজ্জ্বল খান লাইভ করে না। উজ্জ্বল খান প্রতিদিন লাইভ করে না, প্রমাণ নিবেন। আজকে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার যিনি রায় এনেছেন তার মুখের লাইভগুলো শোনেন, তার কথাগুলো শোনেন, এবং যারা এই যে 55 জন বাদী, সেই 55 জনের বাদীর মুখে কথা শোনেন। উজ্জ্বল খান এই 355 জনের মধ্যে কতজনকে এই মামলায় ইনক্লুড করেছে, অন্যরা কোথায় হারিয়ে গিয়েছিল, দ্বিতীয় রিটটা কেন হয়েছিল, এগুলো জানেন? আপনারা যে লাল মিয়ার কথা বলছেন, আমি কার কথা বলতে চাইনি, সেই লাল মিয়ার দ্বারাই গ্রাম পুলিশের 1 টাকা বেড়েছে দেখাতে পারবেন? ওয়ালাইকুম সালাম ফারুক ভাই, ভালো আছেন? ধন্যবাদ মোস্তফা হোসেন ভাই। আমার আইডিতে এই 2-3টা আইডির মানুষ যা বলেছেন আপনি প্রমাণ দিবেন, তা না হলে আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব। আপনারা দেখেছেন যে যারা লাইভে এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাম পুলিশের স্বপ্নটাকে জলাঞ্জলি দিয়েছে। মিথ্যা কারা বলে তা জানেন? একবার বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের নেন, এসআইয়ের মর্যাদা দেন। যারা মানে দাবির জায়গাটাই সঠিক করতে পারেনি আজ পর্যন্ত, তাদের পিছনে আপনারা ঘুরছেন। উজ্জ্বল খান লাইভে প্রতিদিন আসতে পারে, এটা আপনার ক্যাটাগরি না। ওই লাল মিয়া প্রতিদিন লাইভে আসে, তাকে যে বলেন উজ্জ্বল খান লাইভে আসে না। আপনি অরিজিনাল একটা বাজে মনের মানুষ, আপনি আমার লাইভ থেকে বের হয়ে যান। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি ভদ্রভাবে, আপনার মতন মানুষ আমার লাইভে আসতে হবে না। উজ্জ্বল খান সপ্তাহে 1 দিন, 10 দিন পরে 1 দিন লাইভে আসে, আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি? আমি তো আপনাকে আমন্ত্রণ জানাই নাই ভাই। দেখেন, আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। উজ্জ্বল খান কোনো কিছু প্রকাশ করে না। আগামীকালকে আপনাদের কাছে প্রমাণ সহকারে প্রকাশ করে দেব যে উজ্জ্বল খান কোথায় কোথায় যাচ্ছে, কি কাজগুলো করছে। তবে উজ্জ্বল খান কখনো নিজের ক্যারিয়ার নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ফেসবুকে আসে না। আজ পর্যন্ত এই গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নে যদি একটি কলমও লাগে, একটি কাজও লাগে, উজ্জ্বল খানের লেগেছে। কিন্তু আপনি যার এজেন্ডার হয়ে, যার ছাপাই গাচ্ছেন, যার লোক হয়ে আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে বিভ্রান্ত ছড়াচ্ছেন, আপনাদের কারণেই একমাত্র গ্রাম পুলিশের ক্ষতি হচ্ছে। তাকে জানেন? নিজেকে অনেক শিক্ষিত ভাবেন, নিজেকে অনেক বিচারপতি ভাবেন, সবার ভুল ধরে বেড়ান। কিন্তু আপনি কি কর্ম করছেন? আপনি কি করছেন? আপনার প্রোফাইল আইডিটাও কিন্তু গ্রাম পুলিশের ছবি পরিহিত নয়। তাহলে আপনি গ্রাম পুলিশের কল্যাণে কি কাজটা করছেন? যারা কাজ করছেন তাদেরকে নিরুৎসাহিত করছেন। আমি ব্লক করতে চাই না ভাই, আসলে মাসুদ ভাই ধন্যবাদ আপনাকে। লাইভে আপনারা অনেকে এসেছেন। আসলে লাইভে আপনি ভালো করে দেখেন, আমার আইডিতে কতদিন আগে লাইভ করেছি। যে পরিমাণ ফোন আসে, এই ফোনের তাড়নায় কিন্তু লাইভে আসতে হয়। তো যাই হোক, উজ্জ্বল খান আজকে যে বেতন পাচ্ছেন আপনি, সেটাও এই উজ্জ্বল খানের মাধ্যমে আপনারা পাচ্ছেন। কিন্তু উজ্জ্বল খানের বিনিময়ে 1 কাপ চা কোনো গ্রাম পুলিশের কাছ থেকে খায়নি। আপনি বলছেন আমি চিটার, এটা প্রমাণ করতে হবে আপনার। আর না হলে আপনি ভুল বলেছেন সেটা এখানে স্বীকার করে যেতে হবে। আপনি আমাকে মিথ্যাবাদী বলেছেন, সেটা প্রমাণ করতে হবে আপনার।
আমি কাজ করলে আপনি সম্মান করবেন। এ পর্যন্ত গ্রাম পুলিশের 1 দফার দাবিটা এ পর্যন্ত নিয়ে এসেছি আমি, উজ্জ্বল খান। আপনার লাল মিয়া 6 দফা দাবি দিয়ে জেলে গেছে। এই বিষয়গুলো জানার পরও আপনাদের ঘৃণা করে না, লজ্জা লাগে না এই কথাগুলো বললেন? আপনাদের লজ্জা হওয়া উচিত যে ব্যক্তি 1 দফার দাবিতে এ পর্যন্ত রাষ্ট্রের সাথে লড়াই করছে, তাকে কাজে উৎসাহ না দিয়ে, তাকে সাপোর্ট না করে, তার কাজের গতি কমিয়ে দেওয়ার জন্য আমরা বাজে মন্তব্য করে যাচ্ছি। এই জায়গাটাই দুঃখ হয় এবং এ জাতির বারবারই গ্রাম পুলিশের ভাগ্যের উন্নয়নের দ্বারপ্রান্তে যেয়ে আমরা বারবার ব্যর্থ হই আপনাদের মতন কিছু গ্রাম পুলিশের কারণে। আপনাদের কাছে বারবার আমি বিনয়ের সাথে, বিনয় বুঝেন, অনুরোধ করে বলেছি যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে বাজে কমেন্ট করবেন না, বাজে কোনো কথা বলবেন না। আপনি টোটাল ইতিহাসটা আগে জেনে তারপর কথা বলবেন। আমি রাষ্ট্রের চাকরি করি, আমি রাষ্ট্রের দালাল। কারণ আপনি যার কাজ করবেন তার পক্ষে সাফাই গাইতেই হবে, এটাই স্বাভাবিক। তবে যারা ফারুক দফাদার ভাই, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আমরা আশাবাদী গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য যেখানে যেখানে যাওয়া দরকার আমরা যাচ্ছি, সেখানে কার্যক্রমগুলো করছি, কিন্তু লাইভ করে জায়গায় জায়গায় আমরা দেখাচ্ছি না। আমরা লাইভ করে জায়গায় জায়গায় দেখাচ্ছি না যে এটা করছি ওটা করছি। আসলে বাস্তবতাটা কী তা জানেন? নিজেকে পরিচ্ছন্ন আগে আপনার রাখতে হবে, তাহলে পরিচ্ছন্ন কাজ করতে পারবেন। এখন আসি মূল যৌক্তিক কথায়। আপনারা যাদের নিয়ে লাফালাফি করছেন তারা হলো রাষ্ট্রবিরোধী মামলার আসামি। আর রাষ্ট্রবিরোধী মামলায় যারা আসামি হয়ে গেছে তাদের দ্বারাই গ্রাম পুলিশের কল্যাণ কতটুকু হবে সেটুক অবশ্যই চিন্তা করে দেখবেন। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার বলি, আমি বারবারই বলেছি যে রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছে তাদের আগে হলো নিজের মামলাগুলো শেষ করতে হবে। আমরা দোয়া করি তাদের মামলাগুলো যেন দ্রুত শেষ হয়। আর গ্রাম পুলিশের কল্যাণের যে কাজগুলো আদালতে, একটা জিনিস দেখেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংস্কার কমিশনের প্রধানের কাছে আমরা যে কপিটা দিয়েছি তার 2 দিন পরেই কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়। আর চূড়ান্ত প্রতিবেদনের 1 সপ্তাহ পরে লাল মিয়া যে একটা ছবি ফেসবুকে ছেড়ে দিল আর বলে দিল এই দেখেন, আর আপনারা লাফায় তার দিকে ছুটে গেলেন। আসলে বাস্তব কথা কি, চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরে আর কোনো কিছু থাকে কি না এটা আপনারা ঠান্ডা মাথায় ভাবলেই বুঝবেন। এবং আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আওয়াল স্যারের মাধ্যমে গ্রাম পুলিশের কার্যক্রমটি কতটুকু অগ্রসর এবং তার সাথে যে আমাদের যে সাক্ষাৎটি হয়েছিল তার একটি অবশ্যই প্রমাণসহ আমরা আগামীকালকে পোস্টে আপনাদেরকে দেব। যারা আজকে সোশ্যাল মিডিয়ায় এসে বাজে কমেন্ট, বাজে মন্তব্য করেছেন, আপনাদের আইডিগুলো এক কথায় আমি বলবো, আপনারা নিজেদের জায়গা থেকে সঠিক থেকেন। আপনাদের আইডিগুলো অবশ্যই অবজারভেশনে থাকবে এবং আপনারা গ্রাম পুলিশ হয়ে গ্রাম পুলিশের এই রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেন এবং আইনের প্রতি কতটুকু আপনি শ্রদ্ধাশীল, আস্থাশীল, সেগুলোর প্রমাণ আগামীকালকের পোস্টে পেয়ে যাবেন। আগামীকালকের পোস্টে আপনারা দেখতে পারবেন যে আমরা কোন মহোদয়গণের সাথে এই গ্রাম পুলিশের আইন বিভাগের কার্যক্রমটি শেষের জন্য আলোচনা এবং আমাদের কার্যক্রম কাদের হাত দিয়ে হচ্ছে। এবং সেই বিষয়টা জানার পরে আপনারা নিজেরাই হয়তোবা অনেকেই সরি বলবেন, অনেকেই অনেক কিছু বলবেন, কিন্তু আজকে আপনারা যে কমেন্টগুলো করলেন সেটা কি অবজারভেশনে নেই, থাকবে না?
এর জন্য আপনি যদি কোনো বিপদগামী হন, কোনো বিপদগ্রস্ত হয়ে যান, এর জন্য কিন্তু আমি দায়ী নই। কারণ সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আপনি যে কর্ম করবেন তার ফলাফলটা আপনিই পাবেন। আপনার কর্মের ফলাফল কিন্তু অন্য কেউ পাবে না। আপনারা দেখেন, আমি কোনো ঘোষণা দিয়ে লাইভে আসি না এবং প্রতিনিয়ত লাইভ করি না। ভালো করে আমার আইডিটা খেয়াল করে দেখুন। বিভিন্ন কার্যক্রমে আমার ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন জায়গার বিভিন্ন কার্যক্রমে আমি লাইভ করে আমাদের কার্যক্রমগুলো ইউনিয়নবাসীকে দেখাই। সে লাইভগুলো করা কি আপনার জন্য আপনার অনুমতি নিয়ে করতে হবে? আমি এখন আমার ভালো লেগেছে, আমি লাইভে ঢুকেছি, কথা বলছি। এখানে আপনাদের সমস্যা হওয়ার কারণটা কি? তাহলে অবশ্যই আপনি আইনি রাস্তায় এই আইনের প্রতি আস্থা শ্রদ্ধা রেখে এ পর্যন্ত রাষ্ট্রের যে আপিল মামলাটি, সেই আপিল মামলাটি মোকাবেলা করে আসছি এবং আপিল মামলাটি যেন খারিজ হয় সেই লক্ষ্যে কাজ করছি। এ কারণে আপনি আমার আইডিতে ঢুকে যে সমালোচনাটা করেছেন, এটার জন্য অবশ্যই আপনি একদিন অনুতপ্ত হবেন। আপনি নিজের পায়ের জুতা নিজের গালেই মারবেন। হয়তোবা সেদিন আপনার স্ত্রী সন্তান, আপনার পরিষদের যে গ্রাম পুলিশরা আছে, তারা আপনাকে ক্ষমা করবে না। কারণ কি তা জানেন? উজ্জ্বল খান কোনো থানায় থানায় ঘোরে না, উজ্জ্বল খান জেলায় জেলায় ঘোরে না, কিন্তু উজ্জ্বল খানকে প্রতি জেলা প্রতি থানা থেকে স্মরণ করে, সবাই অনুসরণ করে চলে। কারণ উজ্জ্বল খান আজকে আপনার যে রায়টি, আপনারা যে রায়ের অপেক্ষায় আছেন, যে ঐতিহাসিক রায়ের অংশীদার দাবি করছেন, সেটা উজ্জ্বল খান আপনাদের এফিডেভিট করেছে বিধায় আপনারা আজকে সেই দাবিদারের জায়গা থেকে আপনাদের সত্য, যে সবচাইতে সত্যের বিষয়টা হলো মহামান্য হাইকোর্ট থেকে যে ঐতিহাসিক রায় ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয় এনেছেন, তার কাছেই আপনারা প্রশ্ন করবেন এবং তার কাছে ফোন দিয়ে জানবেন যে একমাত্র গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্নটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য নিরলসভাবে কে দায়িত্ব পালন করে চলেছে। এবং আজকে যে ব্যক্তিকে নিয়ে আপনারা গর্ব করছেন, সে ব্যক্তি কিভাবে, এই উজ্জ্বল খান কিভাবে তাকে এক নাম্বার বাদী দিয়েছিল। সব মিলিয়ে একটি কথাই বলবো, আমি নামে নয়, আমি কাজে নিজেকে পরিচিত করতে চাই। আমি কাজের মাধ্যমে নিজের ভাগ্যের পরিবর্তন করতে চাই এবং গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের পরিবর্তন করতে চাই। শুধুমাত্র কাগজে কলমে নাম নিয়ে আমি দৌড়াতে চাই না। ইকবাল ভাই বরিশালের, এই মানুষটির কাছে ভালো করে শোনেন। সেই 14 সাল থেকে আমার পথ চলা এবং নিজের টাকা দিয়ে ঢাকা শহরে আপনারা সবচেয়ে বড় বড় যে প্রোগ্রামগুলো দেখেছেন, সেখানে যে ব্যানার ফেস্টুনগুলো উজ্জ্বল খানের নিজের পকেটের টাকা দিয়ে তৈরি করে, ফরিদপুর থেকে তৈরি করে সেই ঢাকা নিয়ে গেছি, আন্দোলন করেছি। কারো কাছ থেকে 1 টাকা চাঁদা নিয়ে নয়। 19 সালে রায় হওয়ার পরে গ্রাম পুলিশ সদস্যরা এই নিয়মিত আপিল হওয়ার পরে গিয়ে কিছু টাকা আমাদেরকে হেল্প করেছেন, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের নিয়োগ দিয়েছি, শুনানি হয়েছে এবং চূড়ান্ত শুনানির জন্য যে কার্যক্রমটা সেটা চলমান আছে। রাষ্ট্রের অর্থনৈতিক যে সমস্যাগুলো, সেগুলো অবশ্যই আপনার আমার খেয়াল করতে হবে। সেদিকে আমরা খেয়াল না করেই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে নিয়ে আমরা শুধুমাত্র সমালোচনা ছাড়া অন্য কোনো কিছুই করতে পারি না। তবে যারা সমালোচনা করেন, আপনারা প্রস্তুত থাকেন, কারণ আপনারা সমালোচনাকারী। আর যারা কাজ করে তারা সবসময় সমালোচনার মধ্যে পড়বে, এটাই স্বাভাবিক। তবে লক্ষ্য যদি থাকে অটুট, অবশ্যই
স্বপ্ন পূরণ হবেই, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। মঞ্জুরুল আলম ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার মন চাইলে আমি লাইভ করব, মন না চাইলে লাইভ করব না। কিন্তু লাইভে এসে যারা বাজে কমেন্ট করেন, এরা আসলেই বাজে মনের মানুষ এবং তাদের পারিবারিক শিক্ষা নেই এবং কোথায় কি বলতে হয় সেটা তারা জানে না। ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ। সত্য কথা, আসলে সত্য মানুষগুলো যারা দীর্ঘ সেই 2000 আপনারা জানেন 14 সাল থেকে যারা সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে পরিচিত হই এবং যে মানুষগুলোকে নিয়ে কাজ করা শুরু করি এবং কাজ করে আসছি, সে মানুষগুলোই জানে। কারণ আজ পর্যন্ত উজ্জ্বল খান নিজেকে নেতা দাবি করার জন্য বা নেতা হওয়ার জন্য কোথাও কোনো দৌড়ঝাঁপ করে না। আমার ইকবাল ভাই তার উপজেলায় এবং তার ইউনিয়নে যাওয়ার জন্য অনেক দিন আমাকে রিকোয়েস্ট করেছে। ইকবাল ভাই লাইভে আছে এবং তিনি কমেন্ট করছেন। আপনারা প্রয়োজন ক্ষেত্রে যদি জানার এবং বোঝার থাকে তাহলে এই মানুষটার কাছে জানতে পারেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ইকবাল ভাই, আপনি ভালো আছেন ভাই? ফারুক ভাই, ফারুক ভাই, আপনার কমেন্টগুলো পড়ছি মনে মনে। আমি হয়তো বা সকলের কমেন্ট ওইভাবে পড়তে পারি না, নিজের কথাগুলো বলতেছিলাম এই আর কি। ময়মনসিংহ গফরগাঁও উপজেলার পাগলা থানা থেকে দেখছি। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের পাগলা থানায় আসব। পাগলা থানার পাগলা মসজিদে একটু ইচ্ছা আছে ওই মসজিদটা নিচ্ছকে দেখা এবং যাতে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, এটা মনের একটা ইচ্ছা আছে, ওখানে যাব। ফারুক ভাই, আপনার লেখাগুলো অবশ্যই আমি পড়ি এবং অবশ্যই আপনার লেখাগুলো অনেক ভালো। আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এই যে আমাদের রাজা মল্লিক ভাই আছেন, এই মানুষগুলো যারা পরীক্ষিত গ্রাম পুলিশ সদস্য, তারা ভালো করে জানে এবং মাত্র 22 সালে চাকরি নিয়ে তারা সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে যে ধরনের কমেন্ট করে, এটা গ্রাম পুলিশ বাহিনীর জন্য সবচেয়ে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে দাঁড়াচ্ছি। আলহামদুলিল্লাহ ইকবাল ভাই, আপনি দফাদার হয়েছেন, সে পোস্ট পেয়েছি, দেখেছি। আপনার পোস্টে দেখেন আমার দোয়া, আমি দোয়া করেছি, কমেন্ট করেছি। আলহামদুলিল্লাহ ভাই আমার, আপনি অবশ্যই আপনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, পারিনি আমার ভাইটির কাছে ছুটে যেতে, তবে ফোনে কথা হয়েছে। তো ইকবাল ভাই, আপনি দফাদার হয়েছেন, এটা আমাদের অনেক বড় গর্বের। কারণ সেই 14 সাল থেকে আপনাকে আমি দেখে আসছি, আপনি একজন পরীক্ষিত সৈনিক এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন অত্যন্ত প্রহরী এই রাষ্ট্রের, যে কারণে আপনি চরমোনাই ইউনিয়নের একজন আদর্শবান এবং গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সৈনিক, যে কারণে আপনি পদোন্নতি পেয়েছেন এবং আপনার যে চেয়ারম্যান তিনি হলো আমাদের চরমোনাই পীর সাহেবের ভাই, আমি জানি। তো আপনি খুবই একটা ভালো জায়গায় আছেন এবং পদোন্নতি পেয়েছেন, এটা শুনে আমি অনেক 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 খুশি হয়েছি ভাই, অনেক ভালো লাগছে। যখন 14 সালে 15 সালে যখন ঢাকায় এসেছিলেন, সে দৃশ্যগুলো বারবার চোখে ভাসতেছে ভাই। 16 সালে সেই কেন্দ্রীয় শহীদ মিনারে, প্রতিটা জায়গায় আমি আপনাকে পেয়েছি। আসলে পরীক্ষিত মানুষগুলো সবসময় পরীক্ষিতই থাকে। মঞ্জুরুল আলম ভাই, যার পিতামাতার শিক্ষা থাকে না তার কাছে কি শিক্ষা থাকতে পারে ভাই? ধন্যবাদ ভাই। আব্দুল কায়ুম,
ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ফারুক দফাদার উজ্জ্বল ভাই, লাল মিয়া এখন কোথায় আপনি জাননি? জানলে একটু বলবেন। ও কোন জেলায় আছে আমি জানি না, ও এখন বাইরে আছে, হয়তোবা ধামরাই বা যে জেলায় থাক, বাংলাদেশে আছে, তবে অত ভালো জানি না কোন জেলায় আছে। কথা হয় না তো। বাসুদেব দাদা, গ্রাম পুলিশের নাটক কবে শেষ হবে আপনারা জানেন, কারণ নাটকের দর্শক আপনারা। আর আমি উজ্জ্বল খান কোনো নাটক করতে আসি নাই, কোনো কিছু না, কারণ আদালতের কার্যক্রম, আদালত একমাত্র প্রধান বিচারপতি এবং আদালত ব্যবস্থা তারাই জানে কবে শুনানি করবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, আদালতের আপডেটগুলোই আপনাদেরকে জানাচ্ছি। তো নাটক করতে আসি নাই। আপনাকে আমি যদি প্রশ্ন করি, উজ্জ্বল খানের কাছে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দিয়েছেন বা কোনো কিছু? আজকে যে বেতনটি পাচ্ছেন সেটা কিন্তু উজ্জ্বল খান তৎকালীন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফের কাছ থেকে আনতে পেরেছিলেন, আপনারা যেটা পাচ্ছেন বর্তমান। এবং হাইকোর্টের রায়টি আমি উজ্জ্বল খান আনতে পেরেছি, আপনাদের এভিডেভিটের মাধ্যমে আপনারা সকলেই সেখানে অংশীদার হয়েছেন। কিন্তু এতটা কাজ করার পরও আপনাদের এই বাজে মন্তব্য করার অধিকার দিল কে? এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে যে আপনি বললেন নাটক শেষ হবে কবে, আমি বলতে চাই আপনাদের এই বাজে কমেন্ট শেষ হবে কবে? আপনারা যেদিন থেকে গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে লিখতে পারবেন, আপনারাই তো বিভিন্ন গ্রুপ তৈরি করেন, ওই অমুকের বাজে অমুক জায়গায় বলেন, অমুক জায়গায় আপনাদের কমেন্টগুলো সব কিছু অবজারভেশন হয়। ভাই, আপনি গ্রাম পুলিশ বাহিনীর আদর্শ সৈনিক হওয়ার চেষ্টা করেন। আমি আমার জায়গা থেকে আমার ভাগ্যের উন্নয়নের জন্য দৌড়াচ্ছি, সেখানে আপনার ভাগ্যের উন্নয়ন ভাগ্যটা জড়িত, কিন্তু আপনারও দায়িত্ব আছে। এখন আপনার দায়িত্ব বিভিন্ন জায়গা থেকে ভিডিও নিয়ে পোস্ট করে নিজে কামাই করা, কিন্তু গ্রাম পুলিশের কল্যাণের জন্য আপনি কি ভূমিকা রেখেছেন? আপনারও তো দায়িত্ব আছে। আপনার দায়িত্ব কি শুধুমাত্র অন্যের সমালোচনা করা? ভাই, মিলেমিশে কাজ করতে হবে। মিলেমিশে মানে কি তাকে জানেন? আপনাদের বারবারই একটা ব্যাখ্যা আমি বলি, মিলেমিশে মানে হলো এক দফার দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই। এই দাবিতে যারা আমার সঙ্গে আছে আমি তো আপনাদের সঙ্গে আছি। যারা 6 দফা দাবি তাদের সঙ্গে আমি নাই, কারণ আমি 6 দফা দাবি করি না। আপনি কোনটা চান? আপনার দাবিটা কি একটু দয়া করে কমেন্টে বলবেন। বাসুদেব দা, আপনি কি চান? আপনার দাবি কি 6 দফা না 7 দফা? কর্মচারী ইউনিয়নের দাবি হলো 7 দফা, লাল মিয়ার দাবি হলো 6 দফা, যেটা লিখিত। যিনি এই লাল মিয়া, যিনি নিজেই জানেন না কোন দপ্তর থেকে কোন দপ্তরে যাবেন, তিনি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ করার জন্য, এসআইয়ের মর্যাদা চেয়েছিলেন। যাই হোক, যেগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন বিষয়। বাসুদেব দা, আমি বারবারই বলছি, আপনার দাবি কি? আপনার কথার সাথে আমি একমত নই। সবাই মিলেমিশে, উজ্জ্বল খানের সাথে দেখেন লাল মিয়ার বহুত ছবি আছে, সেই মহামান্য হাইকোর্টে জোর করে নিয়ে, আপনারা জানেন হাইকোর্ট থেকে তাকে 1 নম্বর বাদী দিয়ে আমি 2 নম্বরে গিয়েছি, সেই মামলা রায় এনেছি। সে যে আরেকটা রিট করেছে, এই লাল মিয়াকে বারবার ডেকে সকলকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করেছি বারবার, কিন্তু আপনাদের মতন গ্রাম পুলিশ সদস্যরাই বাজে কমেন্ট করে আজকে গ্রাম পুলিশ বাহিনীকে একটি প্রশ্নবিদ্ধের জায়গায় এনে ফেলেছেন। আপনি মাঝে মাঝে যে কমেন্টগুলো করছেন বিভিন্ন আইডিতে, সেগুলা বারবার স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠানো হচ্ছে, অনেক স্ক্রিনশট আমার কাছে আছে। আপনি নিজে কি চান সেটা বলেন, আপনি স্পষ্ট করেন আপনি কি চান, আপনার দাবি কি? 6 দফা না 7 দফা না 1 দফা? আমার দাবি কিন্তু 1 দফা, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন, যার সংজ্ঞা হলো গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। আপনার চাওয়াটা কি সেটা বলেন। যদি আপনার চাওয়া
জাতীয়করণ হয় তাহলে আমি আপনার সাথে একমত। অবশ্যই আপনারা এগিয়ে আসবেন, সঙ্গে থেকে কাজগুলো করবেন। এখন একটা দপ্তরে একটা সচিবের কাছে যাওয়ার জন্য, একজন উপদেষ্টার কাছে যাওয়ার জন্য আপনাদের সকলকে তো আমি ডাক দিতে পারি না, কারণ এই কাজগুলো অবশ্যই 2-4 জন ব্যক্তি ছাড়া সেখানে যাওয়া সম্ভব হয় না। বুঝতে পারছেন? আমি স্টেট কথা বলতে ভালোবাসি ভাই, আর আমার স্টেট কথা শোনার কারণে অনেকেই আস্তে করে সরে যেতে হয়। সবাই মিলে কাজ করার কথা বারবার বলছেন। যে ব্যক্তি আপনার জাতীয়করণের স্বপ্ন দেখিয়েছে এবং হাইকোর্টের রায় এনেছে, তার সঙ্গে আপনি একমত না, এক দফার দাবিতে আপনি একমত না। আপনি হলো সবাই মিলে কাজ করার হলো পক্ষে। সবাই মিলে যদি গ্রাম পুলিশের ক্ষতি করেন, কারণ যে ব্যক্তিরা যাদের কথা বলছেন তাদের দ্বারা এই গ্রাম পুলিশের এক কলম লেখা হয়েছে কিনা এবং গ্রাম পুলিশের বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য একটা টাকা পেয়েছেন কিনা, বা গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য একটি পদক্ষেপ গ্রহণ হয়েছে কিনা, সেটা একটু আগে বিশ্লেষণ করবেন। কারণ আমি 6 দফার দাবিতে যদি আপনি থাকেন, আমি আপনার সঙ্গে একমত নই। আর মিলেমিশে মানে এক ঘরে শুয়ে মিলেমিশে রইলাম তা কিন্তু নয়। আপনার বাড়ি যেখানে, আপনার সাথে আমার মতের মিল হতে হবে। মতের মিলটাই মূল শক্তি। আমার এই লাইভে যারা আছেন, আমি যে কথাগুলো বললাম, কথাগুলো সত্য না মিথ্যা, একটু দয়া করে আমার ভুল থাকলে আপনারা ধরিয়ে দেবেন। আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করব। লাইভের মধ্যে আমার ভুল থাকলে আমি আমার সেই কথা উদ্ধৃত করব এবং সরাসরি আপনাদের কাছে ক্ষমা চাইব। ফারুক ভাই, ধন্যবাদ আপনাকে। বাসুদেবদা, ধন্যবাদ আপনাকে। আসলে আমার মাধ্যমে শুনানি হোক আর হুমায়ুন কবির পল্লব স্যারের মাধ্যমে শুনানি হোক, যে কথাটা আপনি বলেছেন, দেখেন আপনার কথার মধ্যেই দ্বিমত আছে। আপনার কমেন্টটা কি এমন হতে পারতো না, আমরা মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের জন্য আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে, আমরা ছিনিয়ে আনবো, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে। আমি বারবারই বলেছি, যদি আমাদের দাবি জাতীয়করণ, এই এক দাবিতে আপনি থাকেন তাহলে আপনি আমার ভাই। আর যখন আপনি 6 দফার দাবিতে আছেন, তখন আপনার সাথে আমি নাই, কারণ আমার দাবি 6 দফার না, যে কারণে আমি আপনার মতের সাথে একমত নই। এখন আপনারাই ডিসিশন নেবেন, আপনার অধিকারের বিষয়টি আপনিই ক্লিয়ার করবেন, তাই না? তো যাই হোক, আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করবেন। আরও একটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব, সেই বিষয়টি আগামীকালকে আমি লাইভে আসব, সে লাইভে বিস্তারিত বলবো এবং একটি পোস্ট আপনারা দেখতে পাবেন এবং সে পোস্টের মানুষটির বিষয়ে আপনারা অবজারভেশন করবেন যে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি এখন কোথায়, এবং আপনার আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে কি কমেন্ট করা উচিত, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে আমরা আইনের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারি কিনা, এবং আইনের বাইরে কোনো কথা সোশ্যাল মিডিয়া ফেসবুকে বলতে পারি কিনা। মোহাম্মদ শামীম ভাই, আপনিও পারছেন না, আমরাও পারছি না। স্ত্রী সন্তান নিয়ে, পরিবার নিয়ে এ বেতনে পারা সম্ভব নয়। কিন্তু সেই 14 সাল থেকে এ পর্যন্ত গ্রাম পুলিশের কল্যাণে, গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে কিন্তু একটি টেলিফিল্ম করেছি, প্রচুর গান করেছি। এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কষ্ট দুঃখের কথাটুকু বারবারই চেয়েছি প্রচার করার জন্য।
ইকবাল ভাইকে ধন্যবাদ। ইকবাল ভাই অলরেডি একজনকে কমেন্ট করে বসছে। আচ্ছা, শোনানোর জন্য আপনি কত টাকা দিয়েছেন। তো আসলে যাই হোক, বাহাদুর ভাই, ফারুক ভাই আমি আপনার মারফাতে জানতে চাই কোনো গ্রাম পুলিশের ওয়াইফ মেম্বার হয়েছে কিনা জানাইবেন। হ্যাঁ, গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে আমাদের রফিকুল ইসলাম বাফল, তার ওয়াইফ মহিলা মেম্বার। আমার রাজবাড়িতে একজন আছেন গ্রাম পুলিশের স্ত্রী মহিলা মেম্বার। এরকম অনেক জায়গায় আছেন ভাই, আছে ফারুক ভাই ইনশাল্লাহ। উজিরপুর থেকে মোহাম্মদ শামীম। হ্যাঁ শামীম ভাই, আপনাদের উজিরপুরের কৃতি সন্তান। আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় এ আওলাদ স্যার, যার মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি বিচারাধীন অবস্থায় আছে। সেই আপিলের যে আইনি ভিত্তি কতটুকু আছে সেটা নিয়েই তিনি আশ্বস্ত করেছেন এবং কার্যক্রম চলছে। হয়তোবা শামীম ভাই আপনাদের খুব শীঘ্রই আশা লাগতে পারে। আপনারা যারা আমার সঙ্গে ছিলেন স্যারের সাথে কথা বলার সময়, শামীম ভাইয়ের ইউনিয়নের যে গ্রাম পুলিশরা ছিলেন আমার সঙ্গে, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা অনেক পরিশ্রম করেছেন। এবং স্যার গত সপ্তাহে আপনাদের উজিরপুরে আবার ফিরে গিয়েছেন এবং গিয়ে জিজ্ঞাসা করেছেন এবং স্যারের সাথে পরবর্তীতে আমি কন্ট্যাক্ট করেছি এবং সকল বিষয়ে আপডেট আসবে ইনশাল্লাহ। আর আপনারা যারা আমাদের সহযোগিতা করছেন, গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেরা ভূমিকা রাখছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই। কারণ অন্যদের মতন, অকৃতজ্ঞর মতন সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে বাজে কমেন্ট আপনারা করেন না। কারণ আপনারা কাজই, আমরা কাজ করতে ভালোবাসি, আমরা প্রচার করতে ভালোবাসি না। এমন কিছু বিষয় ফেসবুকে ছেড়ে দিলে আপনারা পাগল হয়ে যাবেন যে এত কাজ হয়ে গেছে, এত কাজ করা সম্ভব হয়েছে। কারণ আপনাদেরকে প্রমাণ করতে হবে। বারবার বলেন আমি কাজ করব, আবার আপনাদেরকে প্রমাণও করতে হবে। আপনারা সত্য মিথ্যা আমার উপরে এলিগেশন আনবেন, বাজে কমেন্ট করবেন, যা দেখে নিজের প্রতি নিজের চরম ঘৃণা লাগে ভাই। অবশ্যই ইকবাল ভাইয়ের জন্য দোয়া রইল। ইকবাল ভাই অনেক ভালো একজন মানুষ। তো ইকবাল ভাইয়ের সেই বরিশাল গিয়েছিলাম, কিন্তু উজিরপুর আমাদের আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের মাননীয় সচিব আওলাদ স্যারের সাথে সাক্ষাতের জন্য, এবং তার সাথে সাক্ষাৎ করেছি গত 3 মাস আগে। এবং সেখান থেকে এসে ঢাকায় তার সাথে একটা বৈঠক হয়েছে। আর সেটার আপডেট নিয়েই আমরা আগামীকাল লাইভে আসব, কথা বলবো। এবং আগামীকালকে যে পোস্টটি দেব আওলাদ স্যারের সাথে আমাদের সাক্ষাতের মুহূর্তটা, আমি 3 মাস আগের আওলাদ স্যারের বাসভবনে যে আলোচনাটা হয় এবং ফাইলটি দিয়ে আসি, ওই উজিরপুরের যে গ্রাম পুলিশরা ছিল তারাই জানে। এবং সেই মুহূর্তে দেখেন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে নিচ্ছে সেই ছবিগুলো। আরও কিছু ছবি আছে যেগুলো আমরা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করিনি। কারণ কি তা জানেন? আমরা চাই আমাদের কাজ। আমি উজ্জ্বল খান নাম আপনাদের কাছে চাপাবাজি করতে আসি নাই, ওষুধ বিক্রি করতে আসি নাই। আমি উজ্জ্বল খান আপনাদের কাছ থেকে চাঁদা আদায় করে, চাঁদা নিয়ে নিজের বাড়ি গাড়ি করবো, স্ত্রী সন্তানকে খাওয়াবো, এ ধরনের স্বপ্ন কখনো দেখি না। তাই নিজের অধিকারের জন্য ছুটে বেড়াই এবং সেই সাথে সারা বাংলার গ্রাম পুলিশের অধিকারটি এবং শ্রমের ন্যায্য মজুরি যেন পায়, এর জন্য নিজের জায়গা থেকে ছুটে বেড়াই, দৌড়ঝাঁপ করি,
নিজেদের অধিকারের জন্য। আমি নেতা না ভাই, আমি নেতা হওয়া আপনাদের কাছে দাবি করিনি, আমি নেতা হতেও চাই না। তবে যারা বাজে মন্তব্যর অধিকারী আমি তাদেরকেই বলছি, অন্তত নিজের এই সমালোচনার যে অভ্যাসটি সেটা পরিহার করুন, অন্তত নিজে কিছু করার চেষ্টা করুন। কারণ আপনার ইউনিয়নে বা আপনার উপজেলায় অথবা আপনার জেলায় এমন একজন গুণীজন আছেন যার কাছে গেলে গ্রাম পুলিশের যে সেক্টরটায় আটকে আছি সেই সেক্টরটা হয়তো বা ছুটে যেতে পারে আপনার দ্বারায়। আপনি হতে পারেন গ্রাম পুলিশের কাণ্ডারি, অর্থাৎ আমি উজ্জ্বল খান নই। আমি শুধুমাত্র আপনাদের যে গ্রাম পুলিশের স্বপ্নটি, আদালতের যে অর্গানাইজের দায়িত্বটি এই 355 জনের মাধ্যমে সারা বাংলার গ্রাম পুলিশের সমর্থনে কাজ করছি এবং সফলভাবে গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি আনতে পেরেছি, সফলভাবে গ্রাম পুলিশের বেতন দ্বিগুণ করাইতে পেরেছি, সফলভাবে গ্রাম পুলিশের এই ঐতিহাসিক রায়টি আনতে পেরেছি এবং এখন পর্যন্ত গ্রাম পুলিশের স্বপ্নটি সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কাজ করে চলেছি। এটাই হচ্ছিল আমার সফলতা এবং গ্রাম পুলিশের এক দফা গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে আজকে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্য যারা একমত পোষণ করছেন, আমি সেখানেই সফল। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক রাত 11টার পরে লাইভে এসেছি, কারণ লাইভ করার মতন সময় নেই। আর লাইভে আসলেই কিছু বাজে মনের মানুষ এসে যখন কমেন্ট বক্সে বাজে কমেন্ট করে তখন উৎসাহটা হারিয়ে যায় কাজের এবং তাদের প্রতি এতটাই ক্ষোভ সৃষ্টি হয়, নিজের প্রতি নিজের অন্য ধরনেরই হয়। কাদের জন্য কাজ করছি? যারা অন্তত নিজের বিষয়টিও বলতে পারে না। ধন্যবাদ শামীম ভাই। আপনি বিষয়টি জানেন যে আওলাদ স্যার নিষেধ করেছিল ছবিগুলো পোস্ট করার জন্য, যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট করবেন না, আমরা করিনি। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য তিনিও না করেছেন। এভাবে ঊর্ধ্বতন কর্মকর্তারা সবসময় না করেন যে ছবি পোস্ট করবেন না, কিন্তু আমাদের কিছু গ্রাম পুলিশ সদস্য আছে আমি আমার অধিকারের জন্য কাজ করব। আপনি বলার কে? আপনি বলার কে যে আমার কাজ করা লাগবে না? আমি আমার অধিকারের জন্য কাজ করব। আদালতে গিয়েছি, নিজের বাবার জমি বিক্রি করে রায় এনেছি এবং 14 সাল থেকে নিজের টাকা দিয়ে ব্যানার ফেস্টুন তৈরি করে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে এ পর্যন্ত এনেছি। আপনি কে ভাই? আমার কাজ করা লাগবে না আপনি বলছেন, আপনি কে? আমি আইন আদালতের নিয়ে কাজ করছি বিধায় আপনাদের সমস্যা। আপনি তো রাষ্ট্রবিরোধী, আপনি কখনোই গ্রাম পুলিশ সদস্য হতে পারেন না এবং আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কখনো সদস্যই হতে পারেন না। আপনার মতন মানুষকে আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারি, আমার আইডিতে আপনার কথা বলার অধিকার নাও রাখতে পারি। তবে একটি কথাই বলবো, প্রতিটা মানুষকেই কিন্তু সাবধান করতে হয় এবং তাকে সতর্কবাণী জানাতে হয়। আপনাদের বাজে মন্তব্য, আপনি প্রয়োজন ক্ষেত্রে আমাকে ফোন দেন, আপনার কোন থানা কোন জেলা আপনার পরিচয়টা দেন এবং আপনি এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়নের জন্য কতটুকু আপনার থানা এবং আপনার জেলার সচেতন এবং কী সহযোগিতা করেছে সেটা আমি এখন স্পষ্টভাবে বলে দিতে পারবো। আপনি আপনার থানা এবং উপজেলার নামটা লেখেন, আপনার উপজেলা এবং জেলার নামটা লেখেন, তাহলেই আপনার উপজেলা থেকে এই বাহিনীর জন্য কি করেছে সেটার সঠিক উত্তরটা আপনাকে দিয়ে দেব। আপনি কে? আমি আমার অধিকারের জায়গা থেকে কাজ করব, আমাকে থামানোর এত বড় স্পর্ধা আপনি পেলেন কোথা থেকে? আপনারা যারা লাইভে আছেন, মাসুদ ভাই সহ যারা আছেন, আপনারা এই ব্যক্তির কমেন্টটা একটু বুঝে নেন যে এই ব্যক্তিটা কে এবং কোন জেলা কোন থানা তার পরিচয়টা নেন এবং এই গ্রাম পুলিশের জন্য
এ কে? এটার সিভিল আইডি, এটা কে? আর এত বড় স্পর্ধা পেল কোথা থেকে? আমরা আমাদের বাহিনী নিয়ে আলোচনা করছি, আমাদের আদালতের বিষয় নিয়ে আলোচনা করছি, সেখানে মন্তব্য করার সাহস কোথা থেকে আসে? ধন্যবাদ মাসুদ ভাই। ধন্যবাদ শামীম ভাই আপনাকে। অবশ্যই আপনি দেখবেন সে কোথা থেকে, কোন থানা থেকে, এগুলা সব অবজারভেশন অবশ্যই করবেন, কারণ একজন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের 600 কোটি টাকার যে মামলাটি ছিল, সেই মামলার চিফ জাস্টিস থেকে তিনি আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের সচিব আওলাদ স্যার, যার মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্নটি আরও এগিয়ে যাচ্ছে এবং তিনি কথা দিয়েছে, সেই মহোদয়ের বিষয়ে কথা হচ্ছে এখানে। এবং আগামীকাল আওলাদ স্যারের সাথে আমাদের সাক্ষাতের একটি মাহেন্দ্রক্ষণের এটা আপনাদের দেব এবং আপনারা বুঝবেন। এবং আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, এই যে যারা এই বাজে কমেন্টগুলো করে, এরা রাষ্ট্রবিরোধী ছাড়া অন্য কেউ না। কারণ আমাদের এক দফা এক দাবি এবং আইনের প্রতি আমরা আস্থা এবং শ্রদ্ধাশীল। এখন আমরা যে ব্যক্তি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাকে এই আইনের রাস্তা থেকে লাইনচ্যুত করার জন্য এবং বের করে দেওয়ার জন্য, এবং সে যেন আইনের রাস্তায় না যায় এইভাবে নিরস্বীত করার জন্য এবং তাকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়ার জন্য যারা চেষ্টা করছে, তারা অবশ্যই রাষ্ট্রের শত্রু। আর রাষ্ট্রের শত্রুদেরকে চিহ্নিত করাটাই আমাদের কাজ। আশা করছি আপনারা যারা লাইভে আছেন, আমার শেখ মোহাম্মদ ইউনূস ভাই হবিগঞ্জ থেকে তিনি লাইভে যুক্ত হয়েছেন, আমি তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই আমার, তিনি কিন্তু কর্মচারী ইউনিয়নের একজন নেতৃত্ব দানকারী এবং ইউনূস ভাইকে আমার অনেক ভালো লাগে, তার কার্যক্রমটা মোটামুটি ভালোই। তো যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে এ পর্যন্ত এই ইউনূস ভাই সহ যারা পূর্বে ছিলেন, যে উজ্জ্বল খানের অবস্থান কোথা থেকে আজকের জায়গায় এসেছে, আপনারা যারা কথা বলছেন, উজ্জ্বল খানের ব্যক্তিগত একটি পেজের ফলোয়ারের কথা মানে একবার চিন্তা করলেই আপনি হারিয়ে যাবেন। 1,47,000 ফলোয়ার উজ্জ্বল খানের পেজে, যেখান থেকে এই গ্রাম পুলিশ বাহিনীর, যে পেজ থেকে গ্রাম পুলিশ বাহিনীর কষ্ট দুঃখ নিয়ে বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে প্রকাশ করা হয়েছে, ইতিপূর্বে আপনারা দেখেছেন। তো আপনার আইডিতে কয়জন ফলোয়ার? একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, আমি আপনার জেলায় উপজেলায় গিয়ে আমি কিন্তু ওষুধ বিক্রি করি না। আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি কারো নিয়ে ঠেলাঠেলি করি না। আপনি এসেই বাজে মন্তব্য করে বসছেন, আপনার প্রতি আমার ঘৃণা। কারণ আপনি যদি কোনো গ্রাম পুলিশ হয়ে থাকেন, আপনার উপজেলা এবং জেলার নামটি বলেন। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলিনি। লাল মিয়া উজ্জ্বল খানের বিরুদ্ধে বলে, উজ্জ্বল খান কখনো লাল মিয়া করে না। কারণ কি, লাল মিয়াকে জন্মদাতা একমাত্র এই মামলার মাধ্যমে, মামলার 17 সালে করেছি, কিন্তু 14 সাল থেকে উজ্জ্বল খান এই এক দফার দাবিতে গ্রাম পুলিশের কল্যাণে কাজ করছে নিজের অর্থ দিয়ে। আর 17 সালের শেষ দিকে রিট মামলা করেছি, সেই রিট মামলায় আমি উজ্জ্বল খান, ওরা 3 জন ছিল, 3 জনকে 3টা আপনারা জানেন, অনেকে অবগত আছেন। এবং এই লাল মিয়া দ্বিতীয় রিট যে করেছিলেন,
সকল বিষয়ই এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক না সারা বাংলার গ্রাম পুলিশ অবগত আছেন। তো লাল মিয়ার নিয়ে আমার কোনো নেই, লাল মিয়ার সাথে কিসের ঠেলাঠেলি করব? ও তো বর্তমান সাসপেন্ডেড, ও যে সাসপেন্ডে আছে সে আমার গ্রাম পুলিশ সদস্য নয়। আবার সে সঠিকভাবে প্রমাণিত হয়ে আসুক, পোশাকধারী হয়ে আসুক, আমি তাকে সাধুবাদ জানাবো। আমি এই লাল মিয়ার জামিনের জন্য 10,000 টাকা আমি উজ্জ্বল খান দিয়েছি। আপনি কি বলতে চান? আপনি কত টাকা দিয়েছেন বলেন? আসলে উজ্জ্বল খান সম্বন্ধে, উজ্জ্বল খানের বিষয়ে না জেনে আপনারা যারা মন্তব্য করতে আসেন, নিজেকে হয়তো বা ভাইরাল করার জন্য, উজ্জ্বল খান যেন নজরে আনে, এর জন্য আপনারা বাজে কমেন্টগুলো করেন। কারণ উজ্জ্বল খান বাজে কমেন্ট কেউ করলে সেই বিষয়গুলো বেশি অবজারভেশন করে এবং সে ব্যাপারে উত্তর বেশি দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরা থেকে এমডি রেফাজুল ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, গ্রাম পুলিশের কল্যাণে এবং রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য রেফাজুল ভাই, এই রেফাজুল ভাইয়ের বাড়িতে আমি গিয়েছিলাম তার দাওয়াতে। সেখানে কিছুক্ষণ সময়ের জন্য আমার ভাই অনেক ভালো মনের মানুষ। তো রেফাজুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মনসুরুল আলম ভাই, ধন্যবাদ আপনাকে। শাহ আলম, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমার আইডিটায় বেশ সমস্যা ছিল, লাইভে ঢুকতে পারতাম না। মানে লাইভ না করলে আসলে সমস্যা হয়ে যাচ্ছে। শামীম ভাই, ধন্যবাদ আপনাকে। গ্রাম পুলিশের আবেগ নিয়ে যারা খেলে, আল্লাহ পাক তাকে নিয়ে খেলে, এটা প্রমাণিত ভাই। তো আসলে অভিশাপ নয়, বাস্তব আমাদের স্বীকার করতেই হবে। আর উজ্জ্বল খান কোনো সাইনবোর্ডের পাশে যে দাঁড়িয়ে ছবি তোলে না। উজ্জ্বল খান রিয়েল ম্যানের সাথে সবসময় কথা বলার চেষ্টা করে, কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো ছবি তুলেও সেই ছবি মানুষের মাঝে নিজেকে বড় কিছু প্রকাশ করার জন্য কখনো ছাড়ে না। তো শামীম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আজকে লাইভে আমার শামীম ভাইকে পেয়ে আমার ভালো লেগেছে, প্রিয় ভাইটিকে। কারণ এই মানুষটা নিজ চোখে দেখেছে কোথা থেকে ছুটে গিয়েছিলাম সেই বরিশাল উজিরপুর থানায়, সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সচিব মহোদয়ের পৈতৃক ভিটায় তিনি একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গিয়েছিলেন। শত শত মানুষ তার সাক্ষাৎ পেতে গিয়েছিলেন। হয়তোবা সেই সুযোগে আমার গ্রাম পুলিশ ভাইয়েরা আমাকে বাধ্য করেছিলেন সেই উজিরপুর যেতে এবং সাক্ষাৎ করেছে, এবং মহোদয়ের কাছে আমাদের রায়ের কপি আমরা দিয়েছি, এবং মহোদয় তার ফোন নম্বর আমাকে দিয়েছে। আসলে শুধুমাত্র অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসে ক্যাডেট নেওয়ার জন্য বলে, কিন্তু আমি কখনোই নিজের ক্যাডেট চাই না। আমি চাই গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ পাই, এর বাইরে অন্য কিছু চাই না, যে কারণে আমি কোনো কিছু পোস্ট করি না। তো শামীম ভাই সহ যারা, রেফাজুল ভাই যারা লাইভে আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। অনেক রাত হয়েছে। অবশ্যই আগামীকাল লাইভ করব দুপুরে। আপনারা 11টার পরেই একটা পোস্ট পাবেন, সেই পোস্টের মানুষটাকে এবং তার সরকারি পরিচয় কি সেটা একেবারে ডগম সহকারে দিয়ে দেব। এবং তার কাছে যে গ্রাম পুলিশের
ঐতিহাসিক রায়ের ফাইলটি তার কাছে গিয়েছে, সেটা গ্রাম পুলিশ সদস্যদের জন্য কতটা কল্যাণকর বা কতটুকু ক্ষতিকর সেইটা আপনারা কমেন্টে জানাবেন এবং লাইভে সেটা ডিসকাস হবে ইনশাল্লাহ। আবার দেখা হবে আগামীকালকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শামীম ভাই ফোন দিন, পরে কথা বলবো। শামীম ভাই।